প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। এই অনুষ্ঠানে আমরা আজ নেপাল প্রসঙ্গ আলোচনা করব। আপনারা জানেন যে নেপালে কি ঘটনা ঘটে গেল, যে সে দেশের সরকারের পতন কিভাবে হলো, আন্দোলনের মুখে যে পতন হলো এবং নতুন অন্তর্বর্তী সরকার সে দেশের দায়িত্ব নিয়েছে। এই ঘটনা নিঃসন্দেহে আপনাদের মনে করে দিয়েছে শ্রীলঙ্কার ঘটনা, বাংলাদেশের ঘটনা এবং পাকিস্তানের ঘটনাও এর সাথে জড়িত। আমরা দক্ষিণ এশিয়ায় এই ধরনের ঘটনা কেন ঘটছে নেপালকে দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা নেপালের এই অসন্তুষ্টের কারণ কি, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে কি হতে পারে, সেভাবে আমরা দক্ষিণ এশিয়ার পুরো রাজনীতিটা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকেও স্বাগত জানাই। আলতাফ পারভেজ, আপনাকে দিয়েই শুরু করি আলোচনা। আমরা প্রথমেই আপনাকে বুঝতে চাই যে নেপালের এই যে বিদ্রোহের পেছনে আসলে কি কারণ মূলত কাজ করেছে। যদিও আর পত্রপত্রিকায় শুরুর দিকে দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার পর আন্দোলনটা হলো, এটাই কি মূল কারণ, নাকি এর পেছনে আরও অনেক কারণ? এটা হলো সর্বশেষ কারণ বা তাৎক্ষণিক একটা কারণ, যে নেপাল সরকার 20-30টি সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। সব করে দেয়নি, কিন্তু করে নেওয়ার ডিসিশন হয়েছিল এবং উদ্যোগ শুরু হয়েছিল। এইটা তরুণরা এটা মেনে নেয়নি বা তরুণদের সাথে অন্যরাও এটা সমর্থন করছিল। কিন্তু আসলে নেপালের এই যে অসন্তোষ, এর পেছনে আরও অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো যে সেখানকার রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের উপর নেপালের সমাজের একটা ক্ষোভ চলছিল অনেক দিন ধরে, বিশেষ করে গত 1.5 দশক ধরে। যেখানে রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর যারা ক্ষমতায় এসেছিল নেপালে, যেই দলগুলো, সেখানে অনেকগুলো সরকারের উত্থান পতন ঘটেছে, কিন্তু এই সময়ের সবগুলো সরকারের প্রতি নেপালের জনগণের একটা অসন্তোষ ছিল যে তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এটা একটা কারণ। আবার এর ভিতর যে নেপাল তো রাজতন্ত্র থেকে যখন গণতন্ত্রের উত্তরণ ঘটে, নেপালের রাজতন্ত্র কিন্তু 240 বছর বয়সী রাজতন্ত্র, তার একটা প্রভাব কিন্তু সমাজে ছিল। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় যখন মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছিল না, তখন মানুষের ভিতর ওই পুরনো রাজতন্ত্রীরা বা রাজতন্ত্রের সমর্থকরা আবার একটু জায়গা করে নিয়েছিল। তারা বলছিল, দেখো, রাজতন্ত্রেই ফেরা ভালো। এবং নেপাল তো শুধু গণতন্ত্রে ফেরেনি, ওদের দেশটাকে ওরা ফেডারেল ব্যবস্থায় নিয়েছে। দেশটাকে 7টা প্রদেশে ভাগ করে, মানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেকখানি কিন্তু বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয়েছে। তো সেই রাজতন্ত্রপন্থী এবং ফেডারেল ব্যবস্থার বিরোধী রাজনীতিবিদরাও এই আন্দোলনে বেশ উৎসাহ দিয়েছে, অংশ নিয়েছে, তারা এটাই ছিল। আরেকটা হলো যে ভূ রাজনীতিক নানা উপাদানও যুক্ত আছে এখানে। মানে এখানে যেহেতু নেপালের পাশে চীন এবং নেপালের পাশে ভারত, তারা বরাবরই এই দেশটার প্রতি, এই দেশটায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, এখনও করছে, আগেও করেছিল। এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা। এই আন্দোলনে, এটা তো সাধারণ তরুণদের আন্দোলন আমরা সবাই বলছি, কিন্তু দুটো দলের সমর্থকদেরও পেছনে পেছনে বা অপ্রকাশ্যে সক্রিয় ভূমিকা ছিল। তার মধ্যে একটা দল হলো নেপাল স্বতন্ত্র পার্টি। এটা তরুণদের পার্টি, বেশ 1-2 বছর আগেই গঠিত হয়েছে। এই দলের উপর যুক্তরাষ্ট্রের একটা বিশেষ প্রভাব আছে বলে নেপালে মনে করা হয়। দ্বিতীয়ত, আরেকটা দলের সক্রিয়ভাবে অংশ নিয়েছে প্রজাতন্ত্র পার্টি। এটা হলো রাজতন্ত্রের সমর্থকদের পার্টি, যারা মনে করে নেপালে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনা উচিত এবং এটা একটা ধর্মীয় রাষ্ট্র হিসাবেও আবার ফেরত আসা উচিত। নেপাল তো আগে হিন্দু রাষ্ট্র ছিল। ফলে এই ধরনের অনেকগুলো শক্তি এটার পিছনে কাজ করেছে। তাৎক্ষণিক ঘটনা ছিল যে সোশ্যাল মিডিয়া বন্ধের। দেখুন, মানে মত প্রকাশের স্বাধীনতার জন্য যদি এই আন্দোলন হয়ে থাকে, প্রথমে যে ওরা নেপালের সবচেয়ে বড় দৈনিক, জনপ্রিয় দৈনিক কান্তিপুরের হাউসে আগুন দিত না শুধু, প্রথমে কিন্তু কান্তিপুর হাউস পুড়িয়ে দেওয়া হয়। তার মানে এটা মত প্রকাশের সাথে আরও অনেক বিষয় যুক্ত ছিল এই আন্দোলন। জি, আপনার কাছে আরও বিস্তারিত জানবো। আমি নুরুল আমিন ব্যাপারী, যেমনটি বলছেন আলতাফ পারভেজ, এখানে ভূ রাজনৈতিক এলিমেন্টও আছে। অনেকে বলেন বা কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ভারত ও চীনের টানাপোড়েনের মধ্যে পড়েছে নেপাল। আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে
আপনি নেপালকে কিভাবে এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কিন্তু শুধু নেপালে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে চলেও না, সাউথ এশিয়ার সমস্ত জায়গায় ভূ রাজনৈতিক যে গুরুত্বটা সেটাকে বিবেচনায় আনতে হবে। আর বিশেষ করে নেপালের আগে যেখানে ঘটেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই তিনটা জায়গায় আমরা দেখব তাহলে যে ভূ রাজনৈতিক যেই অবস্থানকে কেন্দ্র করে এবং গুরুত্বকে কেন্দ্র করে ঘটনাগুলি ঘটেছে। আমি একটা থেকে অন্য একটা একটু শুরু করি, তাহলে মনে হয় ভালো হবে, যেহেতু আপনি প্রশ্নটা ভূ রাজনৈতিক কেন্দ্রে করেছেন। তো সেটা যদি নেপালকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম শ্রীলঙ্কাকে দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, এটা 2022 সালে যেটা হয়েছে, ওখানেও আমরা দেখব যে একই অবস্থা ছিল। কারণ বিশেষ করে সারা পৃথিবীর মাতুব্বরি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও সাউথ এশিয়াটাকে বিশেষ করে তারা ভারতের উপর নির্ভর করে কিছু রিজনাল পাওয়ারের উপর ভিত্তি করে ভারতকে কিছু দায়িত্ব দিয়েছিল, এবং সেটা চীনকে প্রতিহত করার জন্যে, রিজনাল ক্ষেত্রে যেন চায়না যেন বেশি উপরে না উঠতে পারে। সেটা ভারত কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে নাই, যেমন পারে নাই শ্রীলঙ্কার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে পারে নাই, এবং নেপালের ক্ষেত্রে তো আরই পারে নাই। সেখানে ভারতের বেশি নিজস্ব স্বার্থটার দিকে বেশি তারা তাকিয়েছিল। নেপালেরটাকে আমরা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে পারি, তার কারণ নেপালের যেই আন্দোলনটা হয়েছিল সেখানে জেএনজি থেকে আমরা দেখব যে তার নেতৃত্বটা কিন্তু একটু 1970 সালে যে একটা মাওবাদী আন্দোলন হয়েছিল ওই গ্রুপের হাতে ছিল। পক্ষান্তরে পশ্চাতে বসে আপনার তাদের এই পরিকল্পনার উপর ভিত্তি করে শ্রীলঙ্কাতে যেটা হয়েছিল সেটা হলো গিয়ে জনতা বিমুক্তি পেরামুনা পার্টি। এই পার্টিটা যদি 1970 সালে বেশ কিছু থানা দখল করে নিয়েছিল, পরবর্তী পর্যায়ে চায়না, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, পাকিস্তান সবাই সোলজার পাঠিয়ে নেপালকে রক্ষা করছে, এবং পরবর্তী পর্যায়ে নেপাল কিন্তু সামরিকভাবে একটু ডেভেলপ করে। তার আগে সামরিক শক্তি নেপাল বলতে শ্রীলঙ্কাতে ছিলই না। তা আমরা যেটা দেখব ওখান থেকে কিন্তু একটা ঘটনাটা ঘটে এই ক্ষেত্রে ভূ রাজনৈতিক, যেটা চীনকে কেন্দ্র করে। চীনকে আমরা দেখব যে শ্রীলঙ্কা সেই আপনার নৌবন্দরগুলি দিয়েছিল, এবং তাকে অর্থনৈতিকভাবে চায়না পুরো নেপালকে করায়ত্ত করে ফেলছিল। তারই জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও কিছু সহযোগিতা করে ওই ক্রাইসিসটা সূত্রপাত করে, এবং সূত্রপাতের পরে আমরা দেখব সাকসেসফুল যখন হয়, এটাই কিন্তু দারুণ আলোড়ন সৃষ্টি করে। কারণ ওখানে কিন্তু ইয়াংরাই বেশি ভূমিকা পালন করেছিল, এবং যারা সাধারণত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ছিল তাদের কিন্তু খুব সহজেই তাড়িয়ে দেওয়া হলো। এবং এই যে একটা ইয়াংদের আন্দোলন জেএনজি থেকে শুরু হবে যেটি, এটাই কিন্তু প্রভাবিত করলো বিশেষ করে বাংলাদেশকে, পরে আমরা দেখব নেপাল, এমনকি কয়েকদিনের মধ্যে ভারতে যদি কঠিন হয়ে যাবে, কিন্তু ভারতে কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতে দেখা দিবে। তাই এটা হচ্ছে, আমি সবগুলো কি বলবো যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা হয়েছে। পরবর্তী পর্যায়ে যদি বাংলাদেশ নেপাল নিয়ে আপনি আমাকে আলোচনা করতে দেন, তাহলে আমি তুলনামূলকভাবে বিশ্লেষণ অবশ্যই এটা প্রশ্ন করবো যে আমার মিল অমিল কোথায় এবং এখানে সম্ভাবনা এবং আশঙ্কা কোথায় থাকেন, এটা আমি অবশ্যই জানতে চাইবো। আলতাফ পারভেজ, আপনি অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, ভূ রাজনৈতিক এলিমেন্টের কথা বলেছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কথা বলেছেন, যে প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু ওখানে আরেকটা শক্তি আছে, সেনাবাহিনী। সেনাবাহিনীর ভূমিকা আসলে তারা কি আসলে নিরপেক্ষ, নাকি কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি একটু ঘেঁষা বা কারো বিরুদ্ধে, মানে সাধারণত যেটা হয়, যেমন পাকিস্তানে যেমন দেখি যে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা, নেপালে আসলে সেনাবাহিনীর ভূমিকাটা কেমন থাকে? না, সবগুলো দেশই, এবার নেপালে তো বটেই। নেপালের আগে যদি বাংলাদেশের কথা ধরেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে তো শেষ দিকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, শ্রীলঙ্কায়ও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং পাকিস্তানে আছে, এবং আমি এই তালিকায় আমাদের পাশের মিয়ানমারকেও যুক্ত করতে চাই, সেখানেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আসলে এই যে পরিবর্তন নেপালে হলো, বা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার এই 4-5টা দেশে যে নিয়মিতই সহিংসতা, অসন্তোষ, অস্থিরতা চলছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অবশ্যই সামাজিক একটা বড় কারণ আছে। ভূ রাজনৈতিক কারণ তো স্যার যেটা বললেন সেটা আছে, কিন্তু আরও অনেকগুলো কারণ আছে যেগুলো গৌণ নয়।
একটা হলো সামাজিক কারণ। এই প্রত্যেকটা দেশে কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থা রয়ে গেছে, গণতান্ত্রিক মূল্যবোধের কোনো বিকাশ ঘটেনি। মানে এখানে এইটা একটা বড় সংকটের জায়গা। এখানে নাগরিকতার জায়গায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, এবং সবগুলো দেশে বহু ধরনের ধর্ম এবং জাতির মানুষ থাকলেও প্রধান ধর্ম এবং প্রধান জাতির একটা জাতিবাদ ক্রমে একটা বিকশিত অবস্থায় চলে এসেছে, এবং সেই জাতিবাদকে ব্যবহার করে এই দেশগুলোর এলিটরা একটা জাতিবাদী শাসন পরিচালনা করার কারণে সহিংসতাগুলো নিয়মিতই হয়, অসন্তোষটা জিয়ে থাকে। এবং আমি বলবো যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিরোধী প্রবণতাটা বেড়ে গেছে। আপনি দেখুন নেপালে তারা রাজতন্ত্রে ফিরতে চাচ্ছে। নেপালে গণতন্ত্রের সমস্যা ছিল, কিন্তু গণতন্ত্রের সমস্যার সমাধান কি? আরও উন্নত গণতন্ত্র। গণতন্ত্রের সমাধান তো রাজতন্ত্রে ফেরা নয়, কিন্তু নেপালিরা ফিরতে চাইছে, কারণ অনেক দিন ধরে ওই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির শক্তিগুলো নেপালিদের মধ্যে কাজ করার ভিতর দিয়ে এই অবস্থাটা তৈরি করেছে। শ্রীলঙ্কায়ও বিশেষ করে গত আমলে রাজাপাকসারা ভোটের মাধ্যমেই ফিরে এসেছিল, ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই ভোটটা গড়ে উঠেছিল বা জনপ্রিয়তার ভিত্তি ছিল বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলোর প্রভাব। পাকিস্তানেও তাই। এবং আমি বলবো যে এই পুরো অঞ্চলে ধর্মের প্রভাবও, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব এবং রাজনীতিতে ধর্মের মিশেলটাও এক ধরনের মানে ওই কুলীন সমাজ রাজনীতিতে ওইটাকে ব্যবহার করে স্বৈরতন্ত্র কায়েম করার প্রবণতা দেখায়, সেইটাও অসন্তোষের একটা কারণ। আর অর্থনীতি হলো একটা বড় কারণ। এই প্রত্যেকটা দেশে দারিদ্র্যের সমস্যা রয়েছে, এবং প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে অবিকশিত। ভূমি সংস্কার এবং কৃষি সংস্কার না হওয়ায় এবং শিল্প অর্থনীতি বিকশিত না হওয়ায় এরা অর্থনৈতিকভাবে বিদেশ নির্ভর, সাহায্য নির্ভর। এবং প্রত্যেকটা দেশে IMF বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে সেগুলোকে রপ্তানিমুখী অর্থনীতির মডেলে রাখা হয়েছে। ফলে ওই বিদেশি শক্তিগুলো, বড় শক্তিগুলো এইসব দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, কারণ অর্থনৈতিক ভালনারেবিলিটি রয়েছে, অর্থনৈতিকভাবে পরনির্ভরতা রয়েছে। তাহলে একটা সামাজিক কারণ দেখলাম আমরা, ধর্মীয় কারণ দেখলাম, এবং অর্থনৈতিক কারণ। আরেকটা কারণ হলো রাজনৈতিক ব্যবস্থা, সম্ভবত বড় কারণ। মিয়ানমার ছাড়া এই বাকি 4টা দেশেই নির্বাচন হয়, নির্বাচনী ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানে নির্বাচনী ব্যবস্থাটা সমস্যাপূর্ণ, অনেকটা পোকায় খাওয়া নির্বাচনী ব্যবস্থা। ফলে যখন নির্বাচন হয়ও তখনও জন অসন্তোষ থেকে যায়, ওই অসন্তোষটা সমাধান হয় না। আবার শ্রীলঙ্কা এবং নেপালে নির্বাচনী ব্যবস্থাটা ভালো, কিন্তু সেই নির্বাচনের পরেও যখন ক্ষমতা মানে সরকার গঠিত হয়, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে তামিলদের কোনো অংশগ্রহণ থাকে না সরকারে, ফেয়ার নির্বাচন হয়, তামিলদের কিন্তু সরকার গঠনে কোনো ভূমিকা রাখতে দেওয়া হয় না, ফলে ওই অসন্তোষটা থেকে যায়। নেপালেও এরকম একটা সমস্যা আছে। নেপালে যারা কাঠমান্ডু ভিত্তিক জনগণ, সমতলে মদেশি যাদেরকে বলা হয়, তারা প্রভাবশালী, অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী, কিন্তু নেপালের রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু পাহাড়িরা। ফলে ওই সুষ্ঠু নির্বাচনের পরেও মদেশিদের অংশগ্রহণ সরকার ব্যবস্থায় থাকে না। নেপালে মদেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারছে না। ফলে এই যে রাজনৈতিক ব্যবস্থাও ত্রুটিপূর্ণ। তো রাজনীতি, অর্থনীতিতে বৈষম্য এবং দুর্নীতি একটা বড় কারণ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালেও দুর্নীতি মানুষকে বিক্ষুব্ধ করেছে। এই সবগুলো মিলিয়ে হয়, এগুলোর সুযোগ নেয় বহির্বিশ্বের শক্তিগুলো, যারা যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, এবং সেই সুযোগটা নেয় এই কারণে যে আপনি জানেন যে চীন এবং যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, সেটাই হলো এখন বৈশ্বিক ভূ রাজনীতির প্রধান দ্বন্দ্ব, এবং তার একটা ছাপ এশিয়ায় পড়ছে। চীনের চারিদিকে যে ক্ষুদ্র দেশগুলো আছে, এগুলোর উপর প্রভাব বিস্তারের জন্য চীনও চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, আর ভারত তো মনে করে আঞ্চলিক পরাশক্তি হিসেবে তারও একটা দরকার প্রভাব বিস্তারের। ফলে ওইটার একটা ছাপ পড়ছে এইসব দেশের অভ্যন্তরীণ রাজনীতি। জি, অধ্যাপক ডক্টর নুরুল আমিন, ব্যাপারে আপনি যেটা বলছিলেন, আপনি যদি একটু দেখেন বাংলাদেশের আন্দোলনের পরে নেপালের যে আন্দোলনের ধরন, অনেকে বলছে অনেক মিল খুঁজে পাচ্ছে, তা আপনি কোথায় কোথায় মিল খুঁজে পান এবং কোথাও অমিল দেখেন, এবং এখান থেকে আসলে যারা রাজনীতি করেন তাদের জন্য আসলে কি বার্তা? আসলে হচ্ছে কি, নেপালে আন্দোলনটা কিন্তু আমরা দেখিলেন, এটি কিন্তু হঠাৎ করে দেখা গেল যে প্রায় 2-3 দিনের আন্দোলনটাই বিশেষ করে তারা সাকসেসফুল হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশের আন্দোলনটা কিন্তু দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল,
এবং বাংলাদেশটা কিন্তু প্রেক্ষাপটটা মোটামুটি নির্বাচনের দিকে আলোচনা করলে দেখব পুরো ভিন্ন একটা প্রেক্ষাপট। কারণ 15টি বছর বাংলাদেশে কিন্তু প্রকৃতপক্ষে কোনো নির্বাচনই হয়নি, এবং যেই আকারে নির্বাচন করা হয়েছে ওটাকে কেউ নির্বাচন বলে না কেন। ওই 30 বছর যার বর্তমানে আমরা দেখব বাংলাদেশের বয়স, যে যুবক একদিন মানে 18 বছর বয়সে ভোট দেওয়ার কথা ছিল, তার যদি মনে করেন এখন 30 বছর বয়স হয়ে যায়, তারপরেও কিন্তু বাংলাদেশে ভোট দিতে পারে নাই। নেপালে কিন্তু ভোটিং প্যাটার্ন যেটা, বিহেভিয়ারটা যেটা, সেটা অন্যরকম ছিল। সেটা মোরালেস একটা ডেমোক্রেটিক ফর্মে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে নেপালে কিন্তু আপনার প্রচণ্ডর পার্টিটা যখন, মাওয়িস্ট কমিউনিস্ট পার্টিটা যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে প্রক্রিয়াটা, এটা প্রায় ইয়াংদের মাঝে প্রভাবিত করেছিল। কারণ মাওবাদী রাজনীতিতে আমরা দেখব সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যদিও প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল, পরবর্তী পর্যায়ে তিনি তার সেই পদকে রাখতে পারেন নাই, কারণ তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতে বাধ্য হয়েছিল। এখানেই কিন্তু অসুবিধাটা ছিল, কারণ সশস্ত্র সংগ্রামের পুরো মার্কসিস্ট কায়দায় তিনি মাওবাদী কায়দায় ক্ষমতায় আসার পরে আসল স্পিরিটটাকে রক্ষা না করে তিনি চলে গেলেন আবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, বুর্জুয়া গণতন্ত্রের দিকে। তাহলে বুর্জুয়া গণতন্ত্র দিয়ে তো তিনি সমাজতন্ত্র কায়েম করতে পারবেন না। কিন্তু ওই যে জেনারেশনটা, ইয়াং জেনারেশন, ও সময় ইয়াং জেনারেশনটা কিন্তু প্রভাবিত হয়েছিল এই রাজতন্ত্রকে খতম করতে হবে। তাদের ভাষাটা আমি ব্যবহার করলাম, কারণ এই জন্য, কারণ সে পুরাতন দিনে প্রায় 250 বছরের রাজতন্ত্র শ্রেণী বৈষম্য রেখেছে, অর্থনৈতিক দিকে বৈষম্য রেখেছে, সব দিকে বৈষম্য, এবং তাদের চিন্তা চেতনার ধ্যান ধারণা, সেই পুরানো ধ্যান ধারণা, যারই ফলে কিন্তু এই যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা যে জেনারেশন হয়েছিল, তারা প্রভাবিত হয়েছিল একটা নতুন একটা আশার জন্য। সে আশাটা কি, যে রাজতন্ত্র খতম করে দিয়ে, অর্থাৎ শেষ করে দিয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যাবে, সেখানে সমাজতান্ত্রিক নীতিগুলিও তারা বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য যেটা, এটা দূর করতে পারবে। দূর করতে পারলে হবে কি, জাস্ট গণতন্ত্রের স্বাদও পাবে। কারণ অর্থনৈতিক বৈষম্য দূর না করে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। এই যে তার পলিটিক্যাল সোশ্যালাইজেশন যেটা হয়েছিল, এটাই কিন্তু এই জেনারেশনকে আমরা দেখব বেশ প্রভাবিত করেছে। তার কারণ একদিকে যেখানে তাদের আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল, কিন্তু যারা ক্ষমতায় আছে, যারা জাস্ট আমরা দেখব শর্মা ওলি সাহেব, তারা কিন্তু তাদের অর্থনৈতিক যে ডেভেলপমেন্টটা ভালোভাবে করতে পারে নাই। আর অন্য একটি কারণ ছিল, সেই কারণটি হচ্ছে তারা ভারতের সাথে কিন্তু সম্পর্ক তাদের আগে ছিল। 1915 সাল থেকে ভারতের সাথে সম্পর্ক নেপালের শিথিল হয়ে যায়, এবং ওই জায়গাটা দখল করে নেয় প্রচণ্ড ক্ষমতায় আসার পরে চীনের সাথে ভালো একটা সম্পর্ক, এবং চীনের সাথে সম্পর্ক হওয়ার পরে চায়না কিন্তু অনেক কিছু তারা আনকন্ডিশনালি সাপোর্ট করেছে। কী জন্য? ভারতকে প্রতিহত করার জন্য। কিন্তু এখানে যেটা হয়েছে, এই আন্দোলনটাই কিন্তু আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চায়নাও যদি সরকারের বিপক্ষে যায় নাই, তারপর চায়নাও খুব অ্যালার্ট ছিল। কিন্তু ওই ইয়াংদের যে চাওয়া পাওয়াটা, এটাই ছিল প্রচণ্ড, ওই অর্থনৈতিক দুর্দশার হাত থেকে মুক্ত, অ্যাট দ্য সেম টাইম বেকারত্বর হাত থেকে মুক্ত। কারণ বেকারত্ব এমনভাবে প্রভাবিত করেছে নেপালে, যার জন্য তারা জাস্ট মনে করেছে এই সরকার টেকানো উচিত হবে না। ফলশ্রুতিতে তারা শুধু নির্বাচনের স্বাদটাকেই গ্রহণ করতে চায়নি, তারা চেয়েছে যেন আরও একটা পরিবর্তনের মাধ্যমে নতুন একটা কিছু করা যাবে। আমি এখানে একটু পরে আপনাকে বিশ্লেষণ করে দিতে চাচ্ছি, বাংলাদেশের যে জেএনজি যারা আন্দোলনটা করলো, তাদের চেয়ে কিন্তু নেপালের যারা আমরা দেখব জেএনজি যারা নেতৃত্ব দিয়েছে, তাদের কিন্তু আমি দেখব পরিপক্কতা অনেক বেশি। কি পরিপক্কতা বেশি? তারাও কিন্তু যে সরকারটি ফর্ম হলো, এখানে কিন্তু তারা দাবি করলে যেতে পারত, বলতে পারত আমাদের অংশীদারিত্ব দাও, আমরা এই প্রকৃতপক্ষে আন্দোলনটা সাকসেসফুল করেছি। তারা কিন্তু ক্ষমতার দিকে যেতে চায়নি, তারা ক্ষমতার কোনো আলাপ আলোচনাই করে নেই। তারা কি বলছে, যে সুন্দরভাবে তোমরা দেশটা পরিচালিত করবা, আমাদের আশা আকাঙ্ক্ষাকে তোমরা বাস্তবায়িত করবা। কিন্তু বাংলাদেশে দেখা গেল তারা ক্ষমতার স্বাদ নিয়েছে। ক্ষমতার স্বাদ নেওয়ার ফলে কি হলো, তারা
জনগণকে অতি দ্রুত গতিতে বিচ্ছিন্ন হয়ে গেল জনগণের নিকট থেকে। যে এনসিপি নামক একটা পার্টি করলো, সেটা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা অগ্রসর হবে সেটা কিন্তু তারা পারল না। তাদের জায়গাটা কিন্তু দখল করে নিল জামাত ইসলাম। তার কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে দেখবেন জামাত সমর্থিত ছাত্র শিবিরে যে জয় জয়াকার, এটাই কিন্তু দেখবেন নতুন চিন্তা ভাবনার খোরাক এনে দিব বাংলাদেশের রাজনীতিতে। নেপালে কিন্তু তা না। নেপালে আমরা দেখব যে ছাত্র সমাজ, যে ইয়াংরা এই অঘটনটি ঘটালো, আমি অঘটন নাও বলতে পারি, আমরা এই বিশাল আকাঙ্ক্ষার যে পরিবর্তন ঘটালো, এখানে কিন্তু তারা একটা পজিটিভ রোল গ্রহণ করেছে। পজিটিভ মানে আমার জায়গায় আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমি আসল যেটা আমার করণীয় না, রাজনৈতিক কর্মকাণ্ড আমার না, সেটা তোমরা ন্যাশনাল লেভেলে করো। এবং তারা নতুন কিছু দাবি দেওয়ার মাঝে পারভেজ সাহেব যেটা বললেন, পুরাতন দাবি দেওয়া একটা এসেছে, এটা ঠিকই তারা হিন্দুর স্টেট করতে চাচ্ছে। তার কারণ তারা মনে করো ওই যে পুরাতন ধ্যান ধারণার দিকে চলে যাওয়া, এটা হয় হতাশা থেকে আসে। বুঝতে পারছি আমি। আলতাফ পারভেজ, আপনি বলছিলেন যে এখানে শুধু ভারত এবং চীন নয়, যুক্তরাষ্ট্রের একটা স্বার্থ আছে। তার মানে আমার এখানে প্রশ্নটা মনের মধ্যে জাগলো এরকম, তাহলে ভারতের বিশেষ করে নেপালের রাজনীতি তাহলে কি নেপালের হাতে থাকছে? তা যদি না থাকে তাহলে আমাদেরকে একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করবেন যে আসলে ভারতের এখানে স্বার্থটা কি, চীনের স্বার্থটা কি, আর ওই যে অত দূর থেকে যুক্তরাষ্ট্রই বা এখানে কি চাই? ওকে, আসলে এই যে এশিয়ার যে ছোট ছোট দেশগুলো, তাদের এক অর্থে কথাটা যে রাজনৈতিক সার্বভৌমত্ব নেই। কারণ যেহেতু তাদের অর্থনীতি দুর্বল, তাদের সমাজ ব্যবস্থায় সমস্যা রয়েছে, প্রশাসনিক সমস্যা রয়েছে, জনগণ অসন্তুষ্ট, সেখানে কুলীন সমাজ, অভিজাত সমাজ দেশকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। বাইরের দেশের খবরদারিত্ব থাকবেই, এটাই স্বাভাবিক। নেপালেও সেটা আছে। নেপালের সমস্যাটা কি? আমাদের দেশের সাথে যদি তুলনা করি, আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছিল একটি দলকে বিরোধিতা করে, একটি দলকে ক্ষমতাচ্যুত করে। নেপালে কিন্তু আন্দোলন হয়েছে সব প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে, অর্থাৎ প্রধান 3টি দলের বিরুদ্ধেই। তার মানে পুরো রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধেই ওরা ইয়ে করেছে। কেন এত হতাশা? কারণ নেপালে এই 3টা দল পালা করে ক্ষমতায় আসার জন্য এরা সবসময় বিদেশি শক্তিগুলোর সাথে আপোষ করেছে। অর্থাৎ হয় ভারতের স্বার্থ দেখেছে কোনো দল, অথবা চীনের স্বার্থ দেখেছে। এই দুটো দল পালাক্রমে এটা ঘটেছে। এই কারণে নেপালের মানুষ বিরক্ত। নেপালে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটা হলো নেপালের একটা জায়গা ভারত দখল করেছিল। ভারত এবং চীন সম্প্রতি সেই জায়গায় একটা বর্ডার হাট ওপেন করার ঘোষণা দিয়েছিল। এইটাই নেপালের মানুষ চেয়েছিল তাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও ইউএমএল পার্টি এটার বিরোধিতা করুক। ইউএমএল চীনপন্থী, নেপালি কংগ্রেস ভারতপন্থী, দুটোর একটা দলও প্রতিবাদ করেনি। অর্থাৎ ওরা ওদের বিদেশি বন্ধুদের খুশি রাখতে চেয়েছে। নেপালি মানুষ এই কারণে বিরক্ত। আবার যুক্তরাষ্ট্র কেন এখানে আগ্রহী নেপাল বিষয়ে? কারণ চীন এবং ভারত সম্প্রতি খুব কাছাকাছি চলে আসছে, এবং যুক্তরাষ্ট্রের তো একটা টার্গেট রাষ্ট্র চীন। ফলে চীনের নাকের ডগা হলো একদিকে মিয়ানমার, একদিকে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে আসার জন্যে, আবার নেপালেও আসার জন্য। এবং নেপালে আসার জন্য তারা বহুদিন ধরে চেষ্টা করছে। সেই জন্য তারা একটা তরুণ রাজনৈতিক শক্তিকে অনেক দিন ধরে গড়ে পিঠে বড় করেছে, একটা দল গঠন করেছে। আমি যেটা বলেছি, নেপাল স্বতন্ত্র পার্টি। এবং স্যার যেটা বললেন, এই স্বতন্ত্র পার্টির সভাপতি এবং কে অনুরোধ করা হয়েছিল ক্যাবিনেটে আসতে, এরা আসেনি এই কারণে ক্ষমতার লোভ তাদের আছে। ওরা হলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নির্বাচনে তারা জিতবে এবং তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করবে। আমি বলবো যুক্তরাষ্ট্র তার স্থানীয় রাজনৈতিক পছন্দগুলোর মাধ্যমে নেপালের রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় আছে, এবং সেটা মূলত চীনকে টার্গেট করে। আবার ভারতও যে এই টার্ময়েলের ভিতর দিয়ে ভারত তার নেপালে তার প্রভাবকে আবার পুনর্বিন্যাস করবে। তার প্রধান পছন্দের দল হলো নেপালি কংগ্রেস, তাকে আবার বিজয়ী করে আনার চেষ্টা করবে। এবং মদেশীদের মধ্যে যে দলগুলো আছে যারা বিহারের সীমান্তের কাছাকাছি, তাদেরকে আবার পুনর্গঠিত করে ভারতও চেষ্টা করবে। আর ক্ষমতাচ্যুত যেই প্রধানমন্ত্রী ওলি চীনপন্থী হিসাবে বিবেচিত, এবং সেটা সত্য, চীনও চেষ্টা করবে সেই দলকে আবার পুনর্গঠিত করে নিয়ে আসতে। ফলে নেপালে কিন্তু এখনই ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু নেপালে কিন্তু রাজনীতিক এই টানাপোড়েন চলতে থাকবে।
এবং যেইভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে সেটাও কিন্তু একটা ধামাচাপার ব্যাপার হয়েছে, কারণ এইভাবে প্রধানমন্ত্রী নিয়োগের সাংবিধানিক কোনো বিধান নেই। রাষ্ট্রপতির ক্ষমতা বলে অনেকটা এটা করা হয়েছে, কারণ এবং সেনাবাহিনীর একটা সমর্থন আছে এই প্রক্রিয়ার প্রতি, সে কারণে এটা পারা গেল। কিন্তু নেপালে কিন্তু শিগগির যে রাজনৈতিক শান্তি চলে আসবে সেটা কিন্তু বলা যায় না, কারণ অশান্তির সবগুলো কারণ এখনো হাজির আছে সেখানে। জি, আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করবো সময় পাইলে। আমি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, আপনি যেটা বলছিলেন যে একটা ধরনের অসন্তোষ তো থাকছে, পুরনো রাজনীতি বা দুর্নীতি বা সমাজে বৈষম্য, কিন্তু সরকারকে তো আন্দোলন করে ফেলে দেওয়া গেল, বাংলাদেশে ফেলেছে, শ্রীলঙ্কায় ফেলেছে, এখন নেপালে ফেললো, কিন্তু পরবর্তীতে দেশ গঠনে যে তরুণরা যে ভূমিকা রাখবে, বাংলাদেশে একটা আমরা দেখছি, সেখানে আমরা খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু নয়। নেপালে আপনি বললেন যে তারা সরকারে থাকেনি, কিন্তু এই সরকার ফেলে দিয়ে পরবর্তীতে আশাকাঙ্ক্ষার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটার দিকেও তো খুব বেশি ইতিবাচক কিছু হচ্ছে। এখন সেটা হচ্ছে না, মানে তাদের তো আশা আকাঙ্ক্ষা আছে, তারা হয়তোবা পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে কিন্তু পলিটিক্যাল রিক্রুটমেন্টগুলি হয়, আগে তাদের কাজটা কিন্তু তারা করে ফেলছে। এই 2-3 দিনের আন্দোলনে তারা কিন্তু পলিটিক্যাল সোশ্যালাইজেশন সেটা কিন্তু পুরো নেপালবাসীকে, নেপালের জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে আমরা কী জন্য কী করেছি। তো এই যে তাদের স্যাক্রিফাইসটা যে আমরা যদি কোনো ক্যাবিনেটে গেলাম না, ক্ষমতা অংশ দিয়ে, এটা কিন্তু পজিটিভ, বিশাল পজিটিভ, যেটি বাংলাদেশের মোহ ত্যাগ করতে পারে নাই, সেখানে কিন্তু তারা মোহটা ত্যাগ করে, এটা কিন্তু আরও নাগরিকদের নিকট তাদের পপুলারিটি বাড়িয়ে দিবে। যেন এরা তো ক্ষমতা চাচ্ছে না, এরা কি চাচ্ছে, আমাদের দেশের কল্যাণকর দিকে চাচ্ছে, ভালোভাবে দেশ চলুক, বেকারত্ব থেকে মুক্তি পাই আমরা, তারপর যেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেন দাঁড়ায়। আর এখানে দেখবেন নেপালের সেনাবাহিনী কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। নেপালের সেনাবাহিনী যতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, ততটুকু আবার আমার দেশ নিয়ে আমি এখন বলবো না, কেন আগের মতো তো আবার বাক ব্যক্তি স্বাধীনতা নেই, কারণ ইদানিং কর্মকাণ্ডতে যেটা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখব তার সেনাবাহিনী কিন্তু খুব সুন্দরভাবে ভারত দ্বারা প্রভাবিত না হয়, চীন দ্বারা প্রভাবিত নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে প্রভাবিত করতে পারে, ওপেনলি কিন্তু প্রকাশিত হয়নি। কি বলো, নির্বাচনে একটা ডেট ঘোষণা করে দিল। আমার দেশে ঘটনাটা কি হলো, আমার দেশে সেনাবাহিনী যখন ডেট ঘোষণা করলো, তার আগে ভারতের প্রধান সেনাপতি বললেন তাড়াতাড়ি তোমরা নির্বাচন দাও, কি ডিসেম্বরের মধ্যে। ঠিক আমার দেশের সেনাবাহিনী প্রধান বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, আমার দেশে বড় শক্তিশালী যে পার্টিটি তারা বললো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও। অর্থাৎ ওই যে সম্পর্কটা ভারতের সাথে, এটি কিন্তু জনগণ বুঝে গেল। তার জন্য দেখবেন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে কি ঘটনা ঘটতেছে, অর্থাৎ জনগণ পলিটিক্যালি খুব শার্প, কনসাস যে কি হচ্ছে। আর ওই যে জেএনজি যাদের বলতেছেন, তারা কিন্তু একটা কাজ ভালো করে দিয়েছে, তারা একদম সুন্দরভাবে পলিটিসাইজড করে দিয়েছে। এই হলো ঘটনা, তোমরা এখন কোন দিকে যাবা, তোমরা সিদ্ধান্ত নাও। তো সেটা নেপালে কিন্তু আমরা দেখব এই কাজটা তারা ভালো করেছে। অফকোর্স নেপালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল, যেমন হাত ছিল বাংলাদেশে তেমনই হাত ছিল শ্রীলঙ্কায়, পাকিস্তানও তো তাই ছিল। কী করছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিকে, বিশেষ করে বাংলাদেশকে নিজের চোখ দিয়ে, নিজের আলয় দিয়ে দেখতে চায়, তারা ভারতের আলয় দিয়ে দেখতে চায় না। তাকে যদি দেখে, তাহলে ওই চীনকে প্রতিহত করার জন্য ভারতকে যে ইজারাটি দিয়েছিল সাউথ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশকে, সেই ইজারা কোনো কাজে লাগে নাই, বরং দেখা যাচ্ছে সে চায়নার নিকট সারেন্ডার কী করেছে, মোদি মহাশয় গিয়ে একদম নম করে কি সারেন্ডার করেছেন। এই শব্দটা আমি উচ্চারণ করলাম, কারণ এতদিন পর্যন্ত এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে ঘুরেছিলেন কি চায়নাকে প্রতিহত দূরের কথা, এখন চায়না যা বলতেছে তাই মোদি বলতেছে ঠিক আছে। কিন্তু মোদি মহাশয় তো জানে না চায়না কী জিনিস। চায়না খুব সহজভাবে তারা ঢুকে যায়, কিন্তু তারা বের হতে অত্যন্ত কঠিন। এবং চায়না তার ইন্টারেস্ট ভারতের ক্ষেত্রে তিল পরিমাণ ছাড় দিবে না, এবং পরে ডুগডুগি বাজাবে
এই জাস্ট যে মোদী সরকারকে দিয়ে চায়না না পাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কুল, না পাবে চায়নার কুল। এখনই তো খুব খারাপ অবস্থা। তাদের কর্পোরেটের বাজার যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে দেখা যায় বিশাল ধস নামছে, কারণ ভারত থেকে তারা ওই বিষয়ে আমদানি বেশি করতো। আজকে দেখা যাচ্ছে 7 লক্ষ শ্রমিক বেকার হয়ে বসে রয়েছে ভারতে। তাহলে কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা এখন নতুন চিন্তা ভাবনা করেছে এই অঞ্চলটিকে নিয়ে। কি জন্য? তারা মধ্যপ্রাচ্যে বেকায়দে আছে, খুব অসুবিধা আছে। ইসরায়েলকে হাতে নেওয়ার ফলে ইভেন মুসলিম স্টেটগুলো নতুন চিন্তা ভাবনা কিন্তু শুরু করে দিয়েছে কাতারকে অ্যাটাক করার ফলশ্রুতিতে। তারা এখন কোথায় যাবে? যদি এইখানে এশিয়াতে ইন্ডো প্যাসিফিক রিজনটাকে তারা যদি দখল না করতে পারে, তাহলে তো এই এশিয়া থেকেই তারা বিতাড়িত হবে। ফলশ্রুতিতে সমস্ত জিনিসগুলি সামনে যে অঘটনগুলি ঘটবে, বিশেষ করে সাউথ এশিয়াতে বেশি ঘটবে। কারণ চায়নার ওই রিজনে চায়নার সামনে বেশি কিছু করতে পারবে না, বরঞ্চ এটাকে হস্তক্ষেপ করার জন্যে আমাদের উপর দিয়ে তারা এক্সপেরিমেন্ট চালাবে। জি, আলতাফ পারভেজ, এই যে ভারতের যে ভূমিকার কথা বললেন, যে ভারত যেন বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়, বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান ঘটে গেল, আমি শুনেছি যে ভারত আসলে অপ্রস্তুত, মানে এত তাড়াতাড়ি ঘটবে এটা তারা প্রত্যাশা করে নাই। নেপালের ঘটনাও কি একই হয়েছে? তাদেরকে কি সারপ্রাইজ? না, নেপালের ঘটনা চীন অপ্রস্তুত হয়েছে, আমি বলবো। চীন অপ্রস্তুত হয়ে গেছে, কারণ যারা ক্ষমতায় ছিল তারা চীনের সমর্থক ছিল। কিন্তু আপনি ধরেন যে এই যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বা ভুটান, আবার আপনি যদি পাকিস্তানে ইমরান খানের অপসারণ ভাবেন, তখন ইমরানের যে বন্ধু ছিল যারা তুরস্ক এবং আরো রাশিয়া বা ইত্যাদি, তারাও অপ্রস্তুত ছিল এবং তারাও বিস্মিত হয়েছে। আপনার ভারত যদি একটা বড় শক্তি হতে চায়, কিন্তু তার প্রতিবেশী দেশগুলো কেউ তো তার সাথে নাই। না, এখানে দেখুন, যেমন তারা তো ভারত, যুক্তরাষ্ট্র, চীন, তারা এইসব দেশে তো গণতন্ত্রের বিকাশের জন্য, স্থিতিশীলতার জন্য, সাম্য, মৈত্রী, স্বাধীনতার জন্য কাজ করছে না। তারা এইসব দেশকে চায় তাদের নিজস্ব বসংবদ্ধ একটা শক্তি হিসাবে, নিজেদের অনুসারী হিসাবে, শিষ্য হিসাবে, এবং এটা হলো একটা বৈশ্বিক হেজিমনির অংশ হিসাবে চায়। সেইটা এখন এইসব দেশের মানুষ নিজেরা কি চায় সেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আপনি একটু আগে স্যারকে যেটা জিজ্ঞেস করছিলেন যে তরুণরা তো পরিবর্তন ঘটিয়ে দিল, কিন্তু দেশের কি হবে? তরুণদের তো কোনো পরিকল্পনা নেই। আসলে এই যে অপরিকল্পিত অবস্থায় রাস্তায় নামা এবং ভাঙচুর করা, নেপাল তো এখন বিধ্বস্ত, প্রায় অর্থনীতিও বিধ্বস্ত, তাদের প্রশাসন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ বিধ্বস্ত। এই যে তরুণদের এইটাকে সারা পৃথিবীর মানুষই প্রশংসা করছে, কিন্তু এর ভিতর দিয়ে আমি বলবো পুরো দক্ষিণ এশিয়া নতুন আরেক ধরনের অস্থিতিশীলতায় প্রবেশ করছে, এবং তরুণদের ন্যায্য আকাঙ্ক্ষাকে ব্যবহার করে অন্য অনেক শক্তি ঠিক সেই কাজটাই করে নিচ্ছে। যেহেতু তরুণদের কোনো সুপরিকল্পনা নেই বা আন্দোলনকারী শক্তির কোনো দেশ গঠনের কোনো পরিকল্পনা ছিল না, কিভাবে সেটা ঘটছে? এই আন্দোলনের পরপরই নেপালের অভিমুখ কোন দিকে? রাজতন্ত্রের দিকে। নেপালের অভিমুখ হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে, অর্থাৎ একটা উন্নত গণতন্ত্রের দিকে কিন্তু নয়। এবং সেই দুটো ঘটনার পরেও নেপালে কিন্তু অস্থিরতা চলবে। নেপাল তো অস্থিরতার কারণে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসেছিল, ফেডারেল ব্যবস্থা এসেছিল। এখন আবার যারা রাজতন্ত্রে ফেরাতে চাচ্ছে, তারা নেপালকে একটা উন্নত দেশ করার জন্য তো সেটা চাচ্ছে না। বাংলাদেশেও আপনি দেখুন, বাংলাদেশেও কিন্তু গত 1 বছর পরিবর্তনের অভিমুখ কোন দিকে? আমার মনে হয় ইতিমধ্যে সাম্প্রতিক ঘটনাবলীর ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি। পাকিস্তানেও অভিমুখ, কিন্তু পাকিস্তানেও কিন্তু খাদের কিনারে রয়েছে, সেখানেও দক্ষিণপন্থী শক্তির চরম বিকাশ ঘটেছে। ইমরান খানকে কারাগারে ঢোকানো হয়েছে বটে, কিন্তু কোনো পরিকল্পনা ছিল না দেশ গঠনের, বিকল্প পরিকল্পনা, যেসব কারণে এই অসন্তোষগুলো হচ্ছে। ফলে আমি বলবো এই পুরো অঞ্চলে ভূ রাজনৈতিক শক্তিগুলোর কারণে জেএনজিকে সামনে রেখে তারা যেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাতে এই অঞ্চলের সামনের দিকে আরও অস্থিতিশীলতা হবে, যদি না এইসব প্রত্যেক দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো তাদের ম্যাচুরিটি দেখিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কারগুলো না করে, প্রশাসনিক সংস্কারগুলো না করে। জি, নুরুল ব্যাপারে আপনি একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে এই যে তারা তো দক্ষিণ মধ্যপ্রাচ্য থেকে তারা তাহলে দৃষ্টি এখানে দিয়েছে, তার মানে কি আন্তর্জাতিক যে সংঘাতের যে ভরকেন্দ্র তাহলে কি দক্ষিণ এশিয়ায় হচ্ছে? কারণ এখন আমরা দেখে আগে যেই ঘটনাটি ছিল সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়ন, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল
বড় দুটো শক্তির সাথে সংঘাত ছিল, তো দুজনকে কেন্দ্র করে ক্যাম্প গঠিত হয়েছিল, কার পশ্চাতে কি আছে। এখন কিন্তু রাশিয়ার জায়গাটা ধীরে ধীরে চীন কিন্তু দখল করতেছে। কি জন্য? অর্থনৈতিক দিকে যারা পাওয়ারফুল প্রকৃতপক্ষে তারাই কিন্তু যেমন স্টেট পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করে ন্যাশনাল পলিটিক্সে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওই রাষ্ট্রটাই বিশেষ করে তখন দায়িত্ব নেয় তার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, পুরোপুরি একটা বলয় সৃষ্টি করা। সেই ক্ষেত্রে আমরা দেখব চায়নার যেহেতু টাকাটা বেড়ে গেছে, যেমন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র হাতে যখন সারপ্লাস ক্যাপিটাল বিশেষ করে ডলার এসে পড়ল, তখনই কিন্তু তারা সারা পৃথিবীর প্রতি তাদের আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা করে জাতিসংঘ করলো এবং সেখানে তার ইকোনমিক সেক্টরে যেমন ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করে ফেললো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করে ফেললো এবং আমরা দেখব ইউনোকে রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তৈরি করলো। সিমিলারলি আমরা দেখব যে চায়না কী করতেছে, চায়নাও কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে নিয়ে তারা কিন্তু ডলারকে প্রতিহত করার জন্য কিন্তু তারা নতুন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। ব্রিক্সের কথা বলছি, ব্রিক্সের কথা, জি, যে ডলারকে আমরা কিভাবে প্রতিহত করব। অর্থাৎ এখানে আমাদের মনোভাবাপন্ন দেশগুলো যদি 5-6টা তো তারা আছে, বিশেষ করে যদি তারা সৌদি আরবকে নিয়ে আসতে পারে আর মধ্যপ্রাচ্যে কিছু রাষ্ট্রকে এখানে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ওই পেট্রো ডলারের যেই কেন্দ্রটা ছিল, বাণিজ্যিক কেন্দ্রটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ওইটা কিন্তু ডেট শেষ হয়ে যাচ্ছে প্রায় অল্প কয়েকদিনের মধ্যে। তো সেক্ষেত্রে হবে কি, পুরো ডলার যদি মার খায়, অর্থাৎ পুঁজিবাদের আসলেই তো পুঁজি, সেই পুঁজি যদি মার খায় তাহলে কিন্তু আধিপত্য থাকবে না। ফলশ্রুতিতে ট্রাম্প কিন্তু যতটুকু না নিজের দিকে তাকাচ্ছে, অনেকে কিন্তু তাকে গালিগালাজ করে সমালোচনা করে, কিন্তু আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রে কনটেক্সটে হি ইজ এ গ্রেট ন্যাশনালিস্ট। সে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখে, নিজের বিজনেসও দেখে, কিন্তু ওই যে পুঁজি, এই পুঁজিকে তিনি রক্ষা করতে চাচ্ছেন যে আগে ফার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্র, পরে আমার ন্যাটো আবল তাবল যাই থাকুক। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে হয়তো বা একটু সংঘাত আসতে পারে চায়নার সাথে। এবং চায়না কিন্তু এত ডেভেলপ করেছে, সেটি কয়েকদিন আগে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই বিজয় যে অনুষ্ঠানটা চায়না করলো, সেখানে কিন্তু ওপেনলি চীনের প্রেসিডেন্ট ঘোষণা করছে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে চীনকে পরাজিত করতে পারে। তাহলে আজকাল চীন আর আগের চীন কিন্তু এক না। তা ভারত এর আগে যতই কন্টেস্টে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে সামনে এনেছিল, তাতে ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে। ভারত যদি ওই সময় সংঘাতে না গিয়ে চায়নার সাথে আরও সহযোগিতামূলক কাজ করতে, তাহলে বাণিজ্যিক ক্ষেত্রে এবং তার বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সুবিধাটা, আধিপত্যটা বাড়তে পারত। এবং সেই ক্ষেত্রে কিন্তু এত পিছনে পড়েছে ভারত, চায়নাকে এখন আর ধরা কষ্টকর হবে। বরঞ্চ এই অঞ্চলটিকে নিয়ে আমরা দেখব, বরং ভারত চায়নার বন্ধুত্ব বা চায়নার সহযোগিতা হারালো। এখন তো ভারত তো মার্কিন যুক্তরাষ্ট্র সেই শুল্ক তো সেই কোনো খাতির করেছে না। ট্রাম্প সাহেব আরেকটা বড় কথা বলছে যে আমি অচিরে মোদির হাতে ভিক্ষার থালাটা দেব। অর্থাৎ মোদি কিভাবে ভিক্ষা করতে হয়, ওই ভিক্ষার থালাটা নিয়ে সারা পৃথিবীতে মোদি ঘুরবে, এইটা আমি মোদির হাতে তুলে। ট্রাম্প সাহেব একসময় যে বন্ধু ছিল, নির্বাচনের সময় 4-5 বছর আগে, কি দুজনে গ্রেট ফ্রেন্ড মনে করতো, কিন্তু পুঁজির ক্ষেত্রে পুঁজির কোনো বন্ধু নাই। পুঁজি নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, তার পিতাকেও হত্যা করতে পারে। এমন একটা কথা আছে না যে ইন্ডিয়া নাকি আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন, এই জন্য বলছিল এই কথা না? এটা কিসিঞ্জার ভিয়েতনামের নেতা, ভিয়েতনাম, যিনি যুক্তরাষ্ট্রপন্থী ছিলেন ভিয়েতনাম যুদ্ধের সময়। আচ্ছা, আমি আলতাফ পারভেজ আপনাকে যদি জানতে চাই, সেটা হলো যে এই প্রেক্ষাপটে নেপাল এখন তো শান্ত অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন হবে। এখন কোন দল আসে সেটা তো আমরা জানি না, কিন্তু আপনি একটা পার্টির নাম বলেছেন, প্রজাতন্ত্র পার্টি, যেটাকে তুলে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, নেপালে কি তাহলে রাজতন্ত্র ফিরে আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা কিছুটা আছে, কারণ এটা যদি ভোট হয়, ভোটে তো তারা আগের চেয়ে ভালো করবে। আবার নেপালে তরুণরাও ভোটে ভালো করবে। কিন্তু প্রশ্ন হলো যে পুরনো 3টা দল প্রধান, এতদিনকার 3 প্রধান দল, তারা কি ভূমিকা রাখবে? আমি যেটা বলতে চাচ্ছি বারবার, সেটা হলো নেপালে
ভোট হবে, গণঅভ্যুত্থান হয়েছে, ভোটও হবে এবং হয়তো সুন্দর ভোটই হবে, কিন্তু নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভবত আসবে না, টানাপোড়েনটা থাকবে। দেখুন, আমাদের এখানে গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের এখানেও একটা ভোট হবে, কিন্তু খুব শীঘ্রই মনে হচ্ছে না এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। দেখুন, পাকিস্তানেও ভোট হয়েছে, কিন্তু কেউ বলবে না সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। অর্থাৎ যদি আপনি উপর থেকে দেখেন, চীনের চারিদিকে এশিয়ার এই অঞ্চলে মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানে এই অনেকগুলা অস্থিতিশীল ডট আমরা দেখতে পাবো। এগুলো আমাদের মনোযোগ দেওয়ার দরকার আছে। এই অস্থিতিশীলতা কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে। বাংলাদেশে কিন্তু 1 বছর আমরা পেরিয়ে গেছি, আমাদের কিন্তু নির্বাচিত সরকার নেই, স্থিতিশীলতা নেই। এবং নেপাল প্রবেশ করলো, শ্রীলঙ্কায়ও কিন্তু নির্বাচনের পরে কিছুটা স্থিতিশীল হয়েছে, ওরা কুইকলি নির্বাচন করে ফেলেছে, কিন্তু সেখানে তামিল এলাকায় আবারও সংকট দেখা দিচ্ছে। মিয়ানমারেও শান্তি নেই, আফগানিস্তানেও অর্থনৈতিকভাবে সংকটে আছে। আমি বলবো যে এই যে চিত্রটা এই অঞ্চলের, এইটা হলো দুর্ভাবনার ব্যাপার, যে এই অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনগুলো ঘটছে গণঅভ্যুত্থানের আদলে, সহিংস আদলে। আমরা উল্লাস করছি যে বড় ধরনের কিছু ঘটে গেছে, কিন্তু আগুনের মধ্যে বিপ্লব খোঁজার যে টেন্ডেন্সি আমাদের রয়েছে, আমার বলে এটা সতর্ক হওয়া উচিত যে এগুলা একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এগুলা কোনো ইতিবাচক রাষ্ট্রীয় রাজনীতিক প্রশাসনিক পুনর্গঠনের দিকে যাচ্ছে না, এবং এইটা মূলত ভূ রাজনৈতিক কারণ। জি, আপনি শেষ করবো, আপনি শেষ কথা আপনাকে শুনতে চাই। বিশেষ করে আপনি একটু বলছিলেন যে তরুণরা যখন পুরনো পন্থায় ফিরতে চায় বা এই যে ধর্মীয় রাষ্ট্র হিসাবে দেখতে চায় বা রাজতন্ত্রে ফিরতে চায়, এটা হতাশার কারণে। কিন্তু যদি এটাই বাস্তবতা হয়, রাজনৈতিক দলগুলো যে ফেল করে, তাহলে নেপালে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে, কি মনে হয়? আমার মনে হয় যেটা হয়েছে একদম সত্যি কথাটা ঐতিহাসিকভাবে আমরা বলতে পারি, সেটা হলো যে যেই তরুণরা যারা গণতন্ত্রের স্বাদ পেয়েছে, তারা সাময়িকভাবে হয়তো বা চিন্তা চেতনা আসতে পারে আমাদের পুরাণটাই ভালো ছিল, কিন্তু পুরাণটা কিন্তু আর টেকবে না নেপালে। আজ কেন টেকবে না? এই যে বাক ব্যক্তির স্বাধীনতা, এই যে তারা সোশ্যাল মিডিয়াতে যেই সুযোগ সুবিধাগুলি পেয়েছে, যেটা ভোগ করতেছে, এটা কিন্তু রাজতন্ত্র আসতে তো আর পাবে না। ফলশ্রুতিতে হবে সাময়িকভাবে হয়তো বা অনেক কিছু আসতে পারে ভোটের মাধ্যমে, কিন্তু ওই যে কথাগুলো এখানে আলোচনা হলো, স্থিতিশীলতা আসতে সময় লাগবে। এবং সে সময়টা হচ্ছে বিশেষ করে অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু পুঁজিবাদী রাজনীতি গড়ে ওঠে। যতদিন না পর্যন্ত বিশেষ করে আমরা ওয়ার্ল্ডেরটা বাদে দিই, এই সাউথ এশিয়াতে পুঁজির বিকাশ হবে, পুঁজিবাদী পন্থাটা শক্তিশালী রূপে ভিত্তি গাঁটতে না পারবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র এখানে কখনো শক্তিশালী রূপে দাঁড়াতে পারবে না। যেমন বাংলাদেশে পুঁজিপতির কথা বলে, এরা তো লুটেরা পুঁজিপতি। এখানে বড় বড় শিল্পেই তো পুঁজিপতি নেই। শিল্প প্রতিষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রগুলো পড়াশোনা পড়ে, ওখানেই তো চাকরি করতে পারতো, কিন্তু কি করে তারা চাকরি করতে পারে না, বিদেশে পাড়ি দিয়ে টাকা পাঠায় দেশে। ওই গরিব কত কষ্ট করে টাকা পাঠায়, এখানে ওই আমরা কি করব, এই লুটেরা পুঁজিপতিরা টাকাগুলো চুরি করে আবার বিদেশে পাচার করে দেয়। তাহলে এটা তো কখনো গণতন্ত্র আনবে না। গণতন্ত্র আনতে হলে শক্তিশালী একটা পুঁজির ভিত্তি স্থাপিত হতে হবে, যেটা নেপালে যেমন লাগবে, ভারতবর্ষে তেমন লাগবে, বাংলাদেশে লাগবে, পাকিস্তানে লাগবে। ভারতের টাটা বিড়ালা ডালমিয়া ছিল বিদায় কিন্তু হাঁটি হাঁটি পাপা করে গণতন্ত্র এখানে আসে। আবার আদানি যে কাজগুলো শুরু করেছে, এর ফলশ্রুতিতে কিন্তু ওই বিদেশে টাকা পাচার করা, এর ফলে কিন্তু ব্যাহত হবে গণতন্ত্র। ওই যে ইয়াংরা যেই শ্রেণীর আন্দোলন করে, তারা কিন্তু আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। যেমন করে শুরু হয়েছে কোথায়, বিহারে, শুরু হয়েছে আসামে, অন্য অন্য জায়গায় কিন্তু শুরু হয়েছে কি, তারাও চাচ্ছে এই বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। তুমি 1.5 লক্ষ শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিবা, প্রকাশ করেছো তুমি, এখন মাত্র 26,000-এ বিজ্ঞাপন দিচ্ছ, এটা হবে না। হাজার হাজার লোক নেমে গেছে। তো ফলশ্রুতিতে হবে কি, এই যে চোখ খুলে গেছে যে তরুণদের, এই চোখ কি তাড়াতাড়ি বন্ধ হবে, অন্ধ হবে, প্রলয় আসতে পারে, সেই প্রলয় থেকে আরও মহাপ্রলয় সৃষ্টি হতে পারে। কিন্তু কখনো
আপনার ওপেন চোখ, খোলা চোখ কখনো বন্ধ হয় না। অনেক ভালো বলেছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকে অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। নেপালের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমরা দক্ষিণ এশিয়ার রাজনীতি বোঝার চেষ্টা করলাম, কোন দেশে কি হচ্ছে, বিশেষ করে ভূ রাজনৈতিক পরিস্থিতি কি সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা যেটা বলছেন, তরুণরা যখন জেগে উঠেছে, তরুণদের চোখ খুলেছে বাংলাদেশে। পরে আমরা দেখলাম যে নেপাল, এর আগে তো শ্রীলঙ্কায় হয়েছে। এখন আমরা নজর রাখতে হবে এরপরে কোন দেশ। সবাই ভালো থাকবেন।